ধারা এবার হালকা একটা হাসি দিল, খুব সূক্ষ্ম সেই হাসি, তবুও সেটাই তার মুখে প্রথম আশার রেখা এঁকে দিল। একটু সময় নিয়ে মিনমিন করে জানতে চাইল, আমি আপনাকে কি বলে ডাকব? সালমা চোখ সরু করে হাসলেন, ভ্রু উজিয়ে জানতে চাইলেন, কি বলে ডাকতে ইচ্ছে করছে? মুখ অন্ধকার হলো ধারার। মনে পড়ল ছোটবেলায় ডাকা মা শব্দটা। সেই যে ছোটতে মা ডাকটা হারিয়েছে, আর কখনো ডাকেওই। ঠোঁট কাঁপছে ধারার, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ছোটবেলার অস্পষ্ট স্মৃতির মতো একটা কণ্ঠস্বর মনে পড়ছে, মা। সেই ডাকটা যেটা বহু বছর আগে সময় নদীতে হারিয়ে গিয়েছিল। সে মাথা নিচু করে ফিস ফিস করে বলল, আমি কখনো মা বলে ডাকিনি কাউকে। আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? এক মুহূর্ত যেন থমকে গেল চারপাশ। গলার স্বরটা এত নরম, এত নাড়িয়ে দেওয়া, যেন বুকের গভীর থেকে উঠে আসা কোনো কান্না। সালমা কিছু বললেন না। ধীরে ধীরে এগিয়ে এসে ধারার গালটা ছুঁয়ে বললেন, ডেকে ফেলেছ তো? একবার বললে তো আর ফিরিয়ে নেওয়া যায় না মা। এই ডাক আমি বুকের ভিতর সোনার মতো রেখে দেব, অবশ্যই ডাকবে। ধারা এবার চোখ তুলে তাকালো সালমার দিকে। সেই চোখে ভয়ের ছায়া নেই, আছে কিছুটা আশ্রয়ের আলো। ধরা পড়ে সে ভীষণ করে চেয়েছে এই মা ডাকে প্রতিদান। সালমা এবার আলতো করে বললেন, এবার বলো তো, কোথায় থাকতে চাও? ধারা এবার কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে গেল। গতরাতে সে এটুকু বুঝেছে লোকটা তাকে অপছন্দ করে হয়তো, আর ধারার উপস্থিতিতে মনে হয় বেশি অস্বস্তি বোধ করেছে। মানুষটাকে সমস্যায় রাখতে চাইল না ধারা। ঠোঁট ভিজিয়ে জানালো, অনুমতি দিলে পাশের ঘরে থাকব। উনি আমাকে হয়তো পছন্দ করে না, আমার উপস্থিতি ওনাকে বিরক্ত করতে পারে। সালমা বেগমও বুঝার মতো করে মাথা নাড়ালেন। প্রথমে কথাটা শুনে মন খারাপ হলেও ন্যানো সেকেন্ডের মধ্যে চোখ জলজল করল তার। মনে মনে হয়তো ফোন দিয়ে আটলেন কিছু একটা। চোখ বুজে অনেকক্ষণ কিছু একটা ভেবে ফট করে বললেন, ঠিক আছে, তুমি দুপুরের পরেই সব জিনিসপত্র নিয়ে পাশের ঘরে যেও। আমি ঘর পরিষ্কার করার ব্যবস্থা করে দেব। ধারা মুচকি হেসে মাথা নাড়ল। ঠিক সেই মুহূর্তেই রুমের দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ এলো। মা, তুমি কি এখন বেরোতে পারো? আমি অফিস যাব, দেরি হয়ে যাচ্ছে। শ্রাবণের কণ্ঠে কিছুটা তাড়া আর কিছুটা বিরক্তি মেশানো, কারণ তার মোটেই অফিসে গিয়ে কোনো কাজ করতে হবে না, তবুও যেতে হবে। কারণ স্বয়ং শামিউল শেখ শ্রাবণকে দেশে আসার সাথে সাথে চাচার বিজনেসে হাত লাগিয়ে দিয়েছে, তাই দেশে থেকে তাকে বিজনেস সামলাতে হবে। শ্রাবণের কণ্ঠ পেয়ে সালমা বেগম ধারার দিকে তাকিয়ে চোখে ইশারা করলেন, ভয় পেতে নিষেধ করলেন। তারপর দরজার দিকে এগিয়ে গেলেন, খুলেই বললেন, হ্যাঁ যাচ্ছি তো বাপ, একটু অপেক্ষা কর, এত তাড়া কিসের তোর? শ্রাবণ দরজার পাশে দাঁড়িয়েছিল, গলায় ব্যাগ ঝোলানো, হাতে ফোন। মায়ের মুখের ভেতর অদ্ভুত কোমলতা দেখে থমকে গেল সে। ভেতরে চোখ ফেলতেই চোখ পড়ল ধারার সঙ্গে। ধারা এবার মাথা নিচু করল না, চুপচাপ শান্ত চোখে তাকিয়ে রইল তার দিকে। তবে এক মুহূর্তের জন্য সন্তুষ্ট হল শ্রাবণ। মেয়েটা যে তার কথা শুনে সালোয়ার কামিজ পরেছে তা দেখে ভালো লাগলো। এই তো, এখন দেখে ঠিকই ষোড়শী মনে হচ্ছে, কত স্নিগ্ধ লাগছে। গত রাতে কেন যে এত সেজেছিল মেয়েটা, তা এখনও ভেবে পায় না শ্রাবণ। এদিকে সালমা বেগম দরজা পুরো খুলে ধারাকে বললেন, যাও মা, তোমার শ্বশুর নিচে আছে, তোমার জন্যই অপেক্ষা করেছে। একটু চাটা খেয়ে আসো, আমি ওর সঙ্গে কথা বলে নিচে আসছি। আর দুপুরে যেটা বললাম মনে রেখো। ধারা মাথা নেড়ে ধীর পায়ে বাইরে চলে গেল। নিচের দিকে যেতে যেতে ওর বুকের ভেতরটা ধুকধুক করতে লাগল, যেন এক অজানা পথের সামনে দাঁড়িয়ে আছে, যার শেষ কোথায় জানে না। শ্রাবণ তখনও দাঁড়িয়ে ভ্রু কুচকে গুটি গুটি পায়ে চলা ধারার প্রস্থান দেখল। এরপর মায়ের মুখে প্রশ্ন ছুড়ে দিল, তুমি এতক্ষণ ওর সঙ্গে কথা বলছি? সালমা বেগম একটুখানি হেসে বললেন, হ্যাঁ, তো কি করব? বউয়ের সঙ্গে কথা বলা তো খারাপ না। তুই যা শিখে এসেছিস তার চেয়ে অনেক ভালো শিখে এসেছিস বলে ভাবতাম। আমি কিন্তু ওকে আলাদা ঘরে থাকতে বলেছি, এটা শুধু তোর ওপর না চাপিয়ে ওর সম্মান বাঁচিয়ে, বুঝলি? শ্রাবণ কিছু না বলে নিচে তাকালো। হয়তো তার মায়ের সরল কথাগুলো একটু একটু করে
নিজের ভেতরে জমাট বরফ গলিয়ে দিচ্ছে নাকি না? সালমা বেগম একটু চালাকি করে আবারও বললেন, ইকরার ঘরে ওকে থাকতে বলেছি, তুই নাকি ওকে রাতে সোফাতে ঘুমোতে দিয়েছিস। বিষয়টা খুবই খারাপ, তাই পাশের ঘরেও থাকবে আজ থেকে, যতদিন না তুই ওকে মেনে নিস। শ্রাবণ এবার ভ্রু কুঁচকে বলল, এমনভাবে বলছো যেন আমি ওই মেয়েকে অন্য ঘরে থাকতে বাধা দেব? সালমা বেগম কপাল কুঁচকে বললেন, বাধা দিবি না? শ্রাবণ কাঁধ উঁচিয়ে বলল, অবভিয়াসলি নো। সালমা বেগম এবার দৃঢ় কণ্ঠে ধমক দিলেন, শ্রাবণ, মেয়েটা বউ হয় তোর, বিয়ে করেছিস তুই, ভুলে যাস না। শ্রাবণ এবার চোখ বন্ধ করে ধাতস্থ হয়ে বলল, ও একটা বাচ্চা মেয়ে মা, বউ হওয়ার মতো বয়স না ওর। তুমি একটা বাচ্চা মেয়েকে আমার ঘরে তুলে দিয়ে যদি সংসার করতে বলো, সেটা তো হয় না মা, সব কিছুর একটা নিয়ম থাকে। সালমা বেগম এবার গলা নামিয়ে শান্তভাবে বললেন, শ্রাবণ, আমি জানি তুই এখনো ক্ষুব্ধ, অবাক, বিরক্ত, এমনকি হয়তো রাগান্বিত। কিন্তু শোন, জীবন সবসময় আমাদের পছন্দ মতো চলে না। অনেক সময় অচেনা পথেই আমাদের হেঁটে যেতে হয়। আমি তোকে কোনো কিছু জোর করে করতে বলছি না, আমি শুধু বলছি ওই মেয়েটাকে মানুষ হিসেবে দেখ। ওর ভয়, ওর অসহায়তা একটু বোঝার চেষ্টা কর। ও এতিম শ্রাবণ, ওর চোখের দিকে একবার তাকিয়ে দেখিস ও কতটা আতঙ্কিত, কতটা অসহায়। ওকে যদি তুইও এভাবে অবহেলা করিস তাহলে তো, আর তোর বাপ ওকে এই বাড়িতে এনেছি স্বাভাবিক সুখী জীবন দেওয়ার জন্য, আর তুই এমন করবি বাবা? শ্রাবণ এবার ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে আসতে বলল, মা, ইমোশনাল কথা বলো না, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি জানো আমি প্ল্যান করে কখনো কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু মা, আমার তো নিজস্ব কিছু আশা ছিল, পরিকল্পনা ছিল। এখন সব ওলটপালট হয়ে গেছে। এই পরিস্থিতি আমি হ্যান্ডেল করতে পারছি না। আমি ওই মেয়েকে নিয়ে কিভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে বলবো যে সে আমার স্ত্রী? আমার বন্ধুরাও হাসাহাসি করবে ওকে দেখে। সমাজে ওকে আমি কিভাবে? সালমা বেগম এবার একটু দূরে সরে গিয়ে শক্ত কণ্ঠে বললেন, সমাজ কি বলবে তাই নিয়ে ভাবিস? সমাজ তোর পাশে ছিল কবে, যা এখন তোর সম্মান নিয়ে চিন্তা করছে? শ্রাবণ হতবাক হয়ে তাকালো মায়ের দিকে। তিনি থামলেন না, কণ্ঠ আরও গম্ভীর হয়ে উঠল। তুই বলছিস তোর বন্ধুরা হাসবে? ওরা যদি তোকে সত্যিকারের মানুষ হিসেবে জানতো তাহলে হাসতো না শ্রাবণ? আর তুই তো চিরকাল আলাদা কিছু হতে চাইতিস। আজ তোর সামনে এমন একটা সুযোগ, একটা নিরীহ মেয়েকে যে এতটা কষ্টের ভেতর দিয়ে এসেছে, তাকে সম্মান দিয়ে তোকে প্রমাণ করতে হবে তুই কেমন মানুষ। আর তুই কি করছিস? তার চোখের ভয় দেখে ঘৃণা করছিস, অবহেলা করছিস। শ্রাবণ এবার কিছুটা গলার স্বর উঁচু করেই বলল, কিন্তু মা, আমি তো প্রস্তুত ছিলাম না, আমি তো এমন বউ চাইনি। আমি তো স্বপ্ন দেখেছিলাম এমন কাউকে যার সাথে আমি চলতে পারবো, মানিয়ে নিতে পারবো, যার লুক, পোশাক, কথাবার্তা সব কিছুতেই আমি গর্ব করতে পারবো। সালমা বেগম এবার চুপ করে গেলেন কিছুক্ষণের জন্য, তারপর ধীরে ধীরে বললেন, শ্রাবণ, তুই এখন যা বলছিস সেটাতে আমি দোষ দিচ্ছি না। এই বয়সে এরকম ভাবা অস্বাভাবিক নয়, কিন্তু একটা কথা মনে রাখ, এই মেয়েটাকে তুই গর্বের জায়গায় না রাখলে কেউ রাখবে না। তোকে গর্ব করতে হবে ওকে তোর মনের মতো মানুষ বানিয়ে, ওর পাশে দাঁড়িয়ে ওর নিজের হয়ে উঠতে সাহায্য করে। এই কাজটাই বড় শ্রাবণ। আর বিশ্বাস কর, একদিন তুই নিজেই গর্ব করবি যে তুই এমন একটা মেয়েকে গ্রহণ করেছিলি যার সামনে একদিন সবাই মাথা নিচু করবে। শুধু সময় দে। সালমা বেগম এবার সামনে গিয়ে ছেলের মুখটা নিজের দুহাতে ধরলেন, চোখে চোখ রেখে বললেন, আমি বুঝতে পারছি শ্রাবণ, সবটুকুই বুঝি, কিন্তু এটুকু ভাবনা তোর জন্যই শুধু নয়, ও মেয়েটার জীবনটাও থেমে গেছে। ওকে দয়া নয়, সুযোগ দে শ্রাবণ, সময় দে, শুধু সময়। একটু ধৈর্য ধর বাবা, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। শ্রাবণ মায়ের চোখ থেকে দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকালো। আলো ছড়িয়ে পড়েছে চারপাশে, ধরা দিচ্ছে নতুন এক সকাল। সময় সময়ই বলবে মা, শ্রাবণ আসতে বলল। সালমা বেগম এবার নিশ্চিন্তভাবে হেসে বললেন,
এই তো আমার ছেলে, ঠিক পথটা চিনে নিবি একদিন। আমি জানি তুই পারবি। শ্রাবণ এবার কিছু বলল না, গলা খুসখুস করছিল, চোখ একটু লালও হয়ে উঠেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সালমা বেগম এবার সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে শুধু বললেন, আমি ওকে বলেছি পাশের রুমে থাকতে, তুই ওকে কিছু বলিস না। দরকার হলে নিরাসক্ত থাকিস, কিন্তু অবহেলা করিস না, অপমান করিস না। কারণ সেটা শুধু ওর জন্য না, তোর নিজের সম্মান রক্ষার জন্য। সিঁড়ি দিয়ে নেমে গেলেন সালমা বেগম, আর শ্রাবণ চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের ভেতরে চলা দ্বন্দ্বের গভীরে ডুবে। একটা লড়াই শুরু হয়ে গেছে শ্রাবণের নিজের সাথে।